নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমি বারবার বলি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি, ৯টা গ্রহের সমন্বয়ে আমাদের যে জন্মছক তৈরি হয় এবং সেই গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আমরা কিন্তু পরিচালিত হই। কখনো খুব ভালো দিকে যান, কখনো খুব খারাপের দিকে চলে যান। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, প্রতারিত করে দেওয়া বা কোনো রকমের শত্রুতার কবলে পড়ে আপনি সর্বশান্ত হয়ে যাওয়া। এটাও কিন্তু আপনার ওই গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী হয়। তাই ২৭টা যে নক্ষত্র রয়েছে তার মধ্যে তার সঙ্গে সঙ্গে রয়েছে ৯টা গ্রহ আর ১২টা রাশি, ১২টা ভাব। এই ৯টা গ্রহে ওর মধ্যে দুটো রয়েছে ছায়াগ্রহ। এই ছায়াগ্রহের প্রভাব কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবের মধ্যে। এবং এই দুটো ছায়াগ্রহ হচ্ছে, একটা রাহু আর একটা হচ্ছে কেতু। এই রাহু এবং কেতু আমাদের জন্মছকের কিছু শুভ গ্রহ বা কিছু শুভ ফল দেয়। এই রকম গ্রহের সঙ্গে যদি নেগেটিভ কানেকশন পাই, তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা সেই জাতিকার ক্ষেত্রে বা সেই জীব বা সেই প্রাণীটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যায়। কারো ক্ষেত্রে দেখানো যে অনেক সময় আপনারা দেখেন যে গ্রহণ দোষ, শাপির দোষ, সাধু সর্প দোষ, তারপরে দেখা গেল যে কি না গুরু চণ্ডাল দোষ। এগুলো কিন্তু রাহু কানেক্টেড সবটাই। এবং এই যে কানেকশন পেয়ে গেল দিয়ে একটা অশুভ যোগ তৈরি করে দিল। যে অশুভ যোগ আপনাকে একদম ছোটোর থেকেই, আপনাকে দেখবেন ছোটোর থেকেই অমানবিক করে দেবে। ছোটোর থেকেই আপনাকে অশান্তির মধ্যে নিয়ে যাবে। ছোটোর থেকেই আপনার জীবনের বাধাগুলো তৈরি করতে করতে মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে যাবে। ছোটোর থেকেই আপনি এমন কিছু কাজের মধ্যে যুক্ত হয়ে যাবেন যেটা সমাজের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে না। যেটা এমন কিছু ছোটোর থেকেই তৈরি করবে যেটা বাবা মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একদম পুরোপুরি শেষ করে দেবে। বাবা মায়ের কথা শুনতেই পছন্দ করবে না। গুরুজন যারা আছে তাদের বিপক্ষে পরিচালিত হবে, যে তার কারণে সেই জাতকের নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন সব ছারখার হয়ে যেতে পারে। এগুলো সবটাই করে এই গ্রহ, অর্থাৎ এই রাহু গ্রহের কম্বিনেশন, কানেকশান। সেই জন্য আমি বারবার বলি যে জন্মছকের নির্দিষ্ট যে কানেকশান রয়েছে তার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনার জীবনের যে নির্দিষ্ট দিশা, নির্দিষ্ট যে স্বপ্ন, সেগুলো ধীরে ধীরে পূরণ হবে। এবং এই যে আগামী যে তিথিগুলো আসছে, খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে সামনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ। কারণ আপনারা জানেন যে প্রত্যেক বছরের নির্দিষ্ট করে 4টে দেখবেন গ্রহণ হয়। এবং এই 4টে গ্রহণের মধ্যে দুটো হচ্ছে চন্দ্রগ্রহণ, দুটো হচ্ছে সূর্যগ্রহণ। যে গ্রহণের প্রভাব সেই জাতক জাতিকাকে আরও জায়গাটা আরও সমস্যার মধ্যে ঠেলে দেয়। এবং সেইগুলোর প্রতিকার প্রতিবিধান সেই নির্দিষ্ট ক্ষণ, তার ডেট, সেই সময়টার মধ্যে করতে হয়। সেই জন্য আগামী দিনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে গ্রহণের একটা নির্দিষ্ট সময়। আমি সেটা নিয়ে বিস্তারিত বলবো। তার আগে বলবো যে এই রাহু আমাদেরকে কতভাবে সমস্যায় ফেলতে পারে। দেখবেন অনেক জাতক জাতিকার মধ্যে গ্রহণ দোষ, অর্থাৎ রবির সঙ্গে চন্দ্র কানেক্টেড হয়ে গেছে, যে গ্রহণ দোষ করে রেখেছে। তার মানে সেই জাতক জাতিকার জীবনের নিজস্ব প্রাপ্তি যেটা রয়েছে সেই প্রাপ্তি সে পায় না। তার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তার মধ্যে অনেক কিছু পজিটিভস রয়েছে, কিন্তু সেটা সে তার নিজের কাজে ব্যবহার করতে পারে না, অন্যকে সে কিন্তু দিয়ে দেয়। আবার কখনো কখনো শাপির দোষ, যেটা শনি এবং রাহু কানেকশন হয়,
সেই শাপিত দোষ জাতকের কেরিয়ারের জায়গাটাকে নিয়ে বারংবার ডিস্টার্ব করে। শুধু কেরিয়ার বলবো কেন, তার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্যগুলো পূরণ হতেই দেয় না। শেষ মুহূর্তে প্রথমের দিকে আশ্বাস দেয়, প্রথমের দিকে একটা জাতক জাতিকা বিভিন্নভাবে সে এগিয়ে যাচ্ছে, তাকে পিছন থেকে সহযোগিতা করে, কিন্তু শেষ মুহূর্তে যখন সে লাস্ট স্টেপটা নিতে যায় তখন তাকে বাধা তৈরি করে দিয়ে তাকে মর্মাহত করে এবং মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়, এবং একটা সময় এই সকল জাতক জাতিকারা ডিপ্রেশনে চলে যায়। তাহলে এতটা ভয়ানক এই যোগটা, যেটা একটা জাতক জাতিকার মধ্যে থাকলে সেই জাতক জাতিকা এই দিকে প্রভাবিত হয়। আমি কেন এগুলো নিয়ে আজকে আলোচনা করছি, কারণ আগামী প্রত্যেকটা দিন রয়েছে শুভ, যেটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিত হয় এবং যেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করা সম্ভব, এবং কিছু গাইডলাইন অবশ্যই তাকে মেনে চলতে হয়। দেখবেন কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে সাধু সর্পদোষ, কেতু শনি কানেকশন কি হয় না, সেই সকল জাতক জাতিকার জীবনে এর ক্ষেত্রেও হওয়া জিনিসকে আটকে দেয়, কোনোভাবে কিছু হতে দেয় না। এমনকি সে শারীরিক সমস্যার মধ্যে ভোগে, শারীরিক সমস্যা তার লেগেই থাকে। এবং অনেক সময় এরা আত্মার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনারা অনেকে বলেন না জিনের প্রভাব, এদের মধ্যে জিনের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আত্মার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোনো পিশাচিনীর দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোনো রকমের কালা জাদুর দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে এই এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আবার দেখবেন কোনো জাতক জাতিকার গুরু চণ্ডাল দোষ, এ সকল জাতক জাতিকার জীবনটাই পুরো অস্থির জায়গা তৈরি করে দেয়। স্বপ্ন যা দেখে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারে না, এবং এই সকল জাতক জাতিকারা গুরুজন যারা আছে তাদের কথাই শোনে না, কারণ গুরু চণ্ডাল দোষ, অর্থাৎ চণ্ডাল হচ্ছে রাহু আর গুরু হচ্ছে বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতির সঙ্গে যখন ওই চণ্ডাল এর যোগ হয় তখন সেটা গুরু চণ্ডাল হয়ে যায়, এবং এই সকল জাতক জাতিকারা যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের সঙ্গে একটা রাফ ব্যবহার করে, এবং কখনো কখনো বাবা মায়ের কথার অবাধ্য হয়ে সে নিজে এমন কিছু কাজ করতে যায় যেটা জীবনে তার সফলতা আসে না, এবং একটা সময় সেও কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যায়, কারণ তার স্বপ্ন ছিল, সে নিজে কিছু করবে বলেছিল, কিন্তু সেটা বাস্তবে রূপ দিতে পারে না, কারণ সে ভুল ট্র্যাকে চলে যায়। এবং এই সকল জাতক জাতিকারা অনেক সময় নেশায় আসক্ত হয়ে যায়, নেশা ভানে আসক্ত হয়ে যায়, কখনো কখনো এমন কিছু কর্ম করে বসে, এবং এটা প্রত্যেকটা আমি ভাবগত কানেকশান এবং ডিগ্রিগত কানেকশানের ওপর হয়, এবং সেই কানেকশান যদি পেয়ে যায় এরা এমনকি সমাজ বিরোধীমূলক কোনো কর্মের মধ্যে কিন্তু চলে যেতে পারে। সেই জন্য এগুলো যাদের রয়েছে তারা অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করার অবশ্যই চেষ্টা করবেন। আপনার সন্তানের যদি থাকে তাহলে সেগুলো কিন্তু খুব মারাত্মক পরিস্থিতি, কারণ আপনার সন্তান আপনার কথা শুনবে না, এমনকি এরা ধারণ পর্যন্ত কোনো কিছু করতে চায় না। আমি বারবার বলি, ধারণ করা আর মায়ের ক্ষেত্রে তার নির্দিষ্ট ক্রিয়া করা এটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। অনেক সময় দেখবেন যে সন্তান ধারণ করতে চাইছে না, তাতে কি আছে, মা বাবা তাকে যদি সঠিকভাবে সেই জিনিসটাকে ধারণ করে সেই যদি নির্দিষ্টভাবে কাজ করে তাহলে তার সন্তানের এফেক্ট হবে, এবং এগুলো আমি করে দেখেছি, সেই জন্যই বারবার বলছি। কারণ সন্তানের সঙ্গে মায়ের একটা অঙ্গাঙ্গিভাবে ভীষণ সংযুক্তি রয়েছে, যেটা সন্তান এবং মা বা তার পিতা সেই কানেকশানগুলো সেই কিন্তু করতে পারে। কারণ কখনো কখনো দেখবেন এমন একটা খুব দূরবর্তীতে রয়েছে সন্তানের হয়তো কোনো রকমের শারীরিক সমস্যা হয়েছে, মা কিন্তু বুঝতে পারে যে তার সন্তানের মনে হয় কিছু হয়েছে, বাবা কিন্তু বুঝতে পারে যে
তার মনে হয় কিছু হয়েছে, আবার বাবা মায়ের কিছু হলে সন্তানও কিন্তু তার কিছুটা আভাস পায়, কিছুটা বোঝে। তাহলে এইগুলোর হচ্ছে আত্মার সঙ্গে কানেকশন রয়েছে তার সন্তানের। সেই জন্য আমি বারবার বলি, সেই সন্তান আপনার ধারণ করতে চাইছে না, আপনি নিজে ধারণ করুন, নিজে করুন, সন্তানের জন্য আপনি তার সঠিক ক্রিয়াগুলো করুন, তাতেই সন্তানের উন্নতি হবে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার নিয়মের মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অশুভ যোগ, রাহু যেটা মারাত্মক পরিস্থিতি নিয়ে যায়, কেতু মারাত্মক পরিস্থিতি নিয়ে যায়। দেখবেন অনেক সময় চন্দ্রর সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে। তাহলে এই চন্দ্র কেতু অস্বাভাবিকভাবে একটা জাতক জাতিকাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়, এবং এর ক্ষেত্রেও সেই অপআত্মা বা অশরীরী আত্মা এদেরকে সমস্যায় ফেলে দেয়। কখনো কখনো তার বাড়িতে বা তার পিছনে পিছনে সব সময় চলছে কোনো একটা আত্মা, কোনো এক ব্যক্তি, কোনো এক মানুষ, সে কিন্তু অনুভব করছে কিন্তু সে কোনোভাবে দেখতে পাচ্ছে না। তাহলে এগুলোর কিন্তু প্রভাব তৈরি হয়, এবং যার কারণে তার জীবনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এবং জীবনে একদম লাস্ট মোমেন্টে গিয়ে হয়ে যাওয়া জিনিসকে আটকে রেখে দেওয়া বা ক্যান্সেল হয়ে যাওয়া, এগুলো হয়। দেখবেন সাধারণত বিবাহ লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে বিবাহটা হচ্ছে না। কখনো কখনো সন্তান ধারণের ক্ষেত্রে এই কেতু বিশেষভাবে সমস্যা তৈরি করে দেয়। এই কেতু মঙ্গলযুক্ত হয়ে পঞ্চমে কানেক্টেড হয়ে গেলে পরে সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে সেই জাতিকার ক্ষেত্রে সন্তান আসছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো অশুভ যোগ, যেগুলোর প্রতিকার প্রতিবিধান আগামী দিনে সম্ভব হয়। এই রাহু কেতুর যে নেগেটিভ এনার্জি যাদের ক্ষেত্রে রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান আগামী যে প্রত্যেকটা দিন রয়েছে একদম গ্রহণ পর্যন্ত, প্রত্যেকটা দিনই শুভকর রয়েছে। সেই জন্য যাদের রয়েছে তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়টাকে কাজে লাগান। যার জন্য হয়তো আপনার সন্তানটা আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার সন্তান আপনার কথা না শুনে অবাধ্য হয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, আপনার সন্তান সে নিজের মতো চলতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাহলে এগুলোর কিন্তু আবার বলছি যে আপনার জন্মছক, আপনার সন্তানের জন্মছকের কানেকশান। কখনো কখনো দেখবেন যে একটা জাতক জাতিকার চন্দ্র রাহুযুক্ত অঙ্গার যোগ, অঙ্গার অর্থাৎ কয়লা কখন হয়, সেটা যেমন আগুনে পুড়ে কাঠ যখন কয়লায় রূপান্তরিত হয়, তার মধ্যে জেদ, তার মধ্যে দাম্ভিকতা, তার মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, তার মধ্যে মাথা গরম হয়ে যাওয়া, তার প্রভাব থাকবে তার মধ্যে। এবং এটাকে বলা হয় ছন্ন ছড়া দোষ। জীবনে স্থায়ীভাবে কোনো কিছু করতে পারে না এরা। জমি জায়গা কিনবে, বিক্রি করে দেবে, বাড়ি তৈরি করবে, সেই বাড়িতে বেশি দিন বসবাস করবে না, বিবাহ করবে, সেই সংসার বেশি দিন করতে পারবে না, কখনো কখনো নেশা পর্যন্ত আসক্ত হয়ে যায়। কারণ তার মধ্যে সেই সিমটমগুলো ছোটোর থেকেই ছিল, মা বাবা হয়তো বুঝতে পারেনি, কিন্তু প্রথম থেকেই ছিল, যেটা হয়তো পেনগুলো বারংবার পরিবর্তন করত, বই খাতা পড়াশোনার সময় খাতাগুলো বারংবার পরিবর্তন করে ফেলতো। এটা তার জীবনের ছন্নছাড়া দোষ, যেটা আজকে যে বয়সের সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনের জায়গাগুলোরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাই কখনো বিবাহিত জীবনে সে স্থায়ীভাবে থাকে না, কখনো তার জীবনের সংসার স্থায়ীভাবে করতে পারে না, কখনো তার জীবনের বাড়ি ঘর সেগুলো স্থায়ীভাবে রাখতে পারে না, সম্পত্তি অর্থ স্থায়ীভাবে রাখতে পারে না। এগুলো তার মধ্যে প্রভাব, তার মধ্যে সমস্যা তৈরি করেছে। আমি বারবার বলি, 9টা গ্রহ জীবনের একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা অঙ্গের সঙ্গে কানেকশন রয়েছে, এবং প্রত্যেকটা সিচুয়েশান, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সেই কিন্তু গাইড করছে, কখনো কখনো আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে। কোন গ্রহ আপনার জীবনের সমস্যা করছে, কোন গ্রহ আপনার জীবনের শুভত্ব দিচ্ছে, এগুলো কিন্তু
দেখা গেলো যে গ্রহটা আপনার ক্ষেত্রে শুভত্ব দেওয়ার কথা সেই গ্রহটা আপনাকে বারংবার অশুভত্বই দিচ্ছে। কারণ সেই গ্রহের সঙ্গে রাহু বা কেতু সেই নেগেটিভ ভাইব্রেশন দিয়ে আপনার ছোট থেকেই আপনি সারাটা জীবন খেটেই যাচ্ছেন, অর্থ রোজগার করছেন, জমাতে পারছেন না, মানুষের ভালোবাসা পাচ্ছেন না, কষ্ট সহ্য করেই যাচ্ছেন এবং বারংবার আপনি বিভিন্ন ঘাত প্রতিঘাতে অপমানিত হচ্ছেন, জীবনের সফলতা আসছে না, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তাই এগুলোর কিন্তু সঠিক প্রতিকার রয়েছে। আমি বারবার বলি যে আপনি এই জন্ম গ্রহণ করেছেন, তার আগের জন্মে অন্য কিছু হয়তো ছিলেন, হয়তো মানব জন্মই ছিল আপনার, কিন্তু যে কর্ম করেছেন সেই কর্ম মধ্যে কিছু ঘাটতি ছিল। সেই যে কর্ম করেছেন সেটা আপনি জ্ঞানত হোক অজ্ঞানত হোক, আপনি এমন কিছু কর্ম করে বসে গেছেন বা করেছিলেন যার জন্য এই জন্মে আপনাকে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, তার সেই ঘাত প্রতিঘাতগুলো আপনাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা কিন্তু বাস্তব, এটা আধ্যাত্মিক চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছে তারাও বোঝেন। সেজন্য এগুলোরও কিন্তু নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট যেগুলো বলা হয় প্রায়শ্চিত্ত, যে নির্দিষ্ট যে ক্রিয়া সেটার মাধ্যম দিয়ে আপনাকে যদি চলতে পারেন বা আপনি যদি চলতে পারেন তাহলে ধীরে 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 আপনার এই জায়গার পরিবর্তন হবে। কেন আজকে এই জিনিসগুলো আলোচনা করলাম, খুব তার গুরুত্ব রয়েছে। কারণ আগামী যে তিথি শিব, আমাদের শিবের যে শিবরাত্রি যোগ, এই শিবরাত্রি যোগ খুব গুরুত্বপূর্ণ। কারণ আগের দিন 15 তারিখ 15ই ফেব্রুয়ারি হচ্ছে শিবের অর্থাৎ শৈব মতে শিবরাত্রি যোগ, পরের দিন সেটা হচ্ছে বৈষ্ণব মতে শিবরাত্রির যোগ, এবং তারপরে আমাবস্যার তিথি শুরু হবে। আমাবস্যার সমাপ্তির পরে গ্রহণ তৈরি হবে ভারতবর্ষের, সেটা অদৃশ্য, কিন্তু এই গ্রহণটা এই বছরের জন্য সর্বপ্রথম গ্রহণ ইংরাজি সাল অনুযায়ী। এবং এই যে প্রত্যেকটা তিথি, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা কানেকশান, আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর প্রতিকার প্রতিবিধান সম্ভব। শিব সংহারের প্রতীক, শিবের যে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে সেটা 4 প্রহর ধরে পুজো হবে, কখনো দুধ, কখনো দই, কখনো ঘি, কখনো মধু দিয়ে। তাই দুধ, দই, ঘি, মধু সংমিশ্রণে বা কখনো কখনো আলাদা আলাদা করে শিবের 4 প্রহরে 4 ভাবে পুজো হয় এই নির্দিষ্ট তিথিতে। কারণ এই নির্দিষ্ট তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল এবং সেক্ষেত্রে সেই বিবাহের ক্ষেত্রে যে বাধা প্রতিকূলতা আপনাদের জীবনে রয়েছে তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান। কারোর ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে অশুভ যোগগুলো বললাম রাহু কানেক্টেড, তার কারণে আপনার ক্ষেত্রে লাস্টে গিয়ে হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে, হতেই চাইছে না, তার সঠিক ক্রিয়া রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখা গেলো এমন কিছু অশুভ যোগ রয়েছে যেটা আপনি মানসিকভাবে ভীষণ ভীষণ খারাপ জায়গায় চলে গেছে আপনার, তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং তার পরক্ষণেই আমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এই নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট যে সংলগ্ন সময়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ। চতুর্দশী তিথির সমাপ্তি, অমাবস্যার তিথির শুরু, তারপরে কী হবে, তারপরে হচ্ছে গ্রহণ লাগবে পরের দিন 17ই ফেব্রুয়ারি। তাহলে এই যে যোগগুলো রয়েছে এগুলোতেই প্রতিকার প্রতিবিধান করতে হবে। কিন্তু এই ভারতবর্ষে এই গ্রহণটা আমরা দেখতে পারবো না, কিন্তু বিভিন্ন জায়গার থেকে এই গ্রহণ দেখা যাবে। কিন্তু এই গ্রহণটার আর এক নাম দেওয়া হয়েছে জ্যোতিষ বিদ্যায়, অর্থাৎ এই জ্যোতির্বিদ্যাতে এটাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার। কেন বলা হচ্ছে? এটা সম্পূর্ণভাবে গ্রহণের মধ্যে পর্যায়ে যাচ্ছে না, রিং অফ ফায়ার,
অর্থাৎ চন্দ্র সে সূর্যকে গার্ড করবে ঠিকই, কিন্তু সেই চন্দ্রের সেই গার্ড, সূর্যের যে গার্ডটা, সেটা সম্পূর্ণভাবে সূর্যকে গার্ড করতে পারবে না। সূর্য যেখানে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের যেখানে অবস্থান থাকবে এবং পৃথিবীর যেখান থেকে নির্দিষ্টভাবে এটা দেখা যাবে, সেই জায়গাটার যে কানেকশানটা পাবে, যে লিঙ্কটা পাবে, সেখানে চন্দ্রকে বোঝা যাবে চন্দ্র এখানে অবস্থান করছে ঠিকই, কিন্তু সূর্যকেও দেখা যাবে। অর্থাৎ একটা খুব দেখবেন টর্চ লাইট যখন জ্বলছে, তার সামনে যদি একটু তার মাপের, অর্থাৎ তার সেই মুখটার থেকে একটু ছোট মাপের কোনো কিছু যদি সেখানে গার্ড করে, দেখবেন চারিদিক দিয়ে এই টর্চের লাইটটার কিন্তু বাইরে ফোকাস হয়ে চলে আসছে এবং সেটা একটা রিংয়ের মতো তৈরি হবে এটা এই গ্রহণে। সেজন্য এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকের জীবনে। ভারতবর্ষে কেন, সারা পৃথিবীর বুকে যে সকল জীব, যে সকল প্রাণী রয়েছে, তাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এই একটা নির্দিষ্ট ক্ষণ আসছে এবং এই জন্য এটাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার। এবং এটা ভারতবর্ষের দেখা যাবে না। কোথায় দেখা যাবে এবং কোন সময় হবে? এই রিং অফ ফায়ার বলা হচ্ছে যে এটা বিশেষ করে ভারতবর্ষে তো দেখা যাচ্ছেই না, এবং এইটার নির্দিষ্ট যে সময় 17ই ফেব্রুয়ারি 5:26 থেকে, ভারতীয় টাইম 5:26 থেকে শুরু হবে এবং 7:56, 5:26 থেকে শুরু হবে, 5:57 পর্যন্ত চলবে। এটা কিছুটা অনেকের হয়তো বলা হচ্ছে এটা ভারতবর্ষে যেহেতু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তার প্রভাবটা একটু কম থাকবে, তার ক্ষতি বা নেগেটিভ ভাইব্রেশনটা, আপনার জীবনের যে নেগেটিভ ভাইব্রেশনটা আসবে সেটা কম থাকবে। এবং এই সময়টা অবশ্যই যাদের এই গ্রহণ দোষ, রাহু দ্বারা পীড়িত যারা রয়েছেন, রাহু আপনার জীবনে সর্বশান্ত করছে বা কেতু আপনার জীবনে সর্বশান্ত করছে, তারা কিন্তু খুব কেয়ারফুলি চলবেন এবং এই নির্দিষ্ট সময়টা নিজেকে একটা কোনো ছাতার নিচে আবদ্ধ রাখার চেষ্টা, অর্থাৎ বাইরে যাবেন না, আকাশের নিচে না যাওয়াটা ভালো ওই নির্দিষ্ট সময়টা, তাতে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। এবং এই সূর্যগ্রহণ, অর্থাৎ বলছে অ্যানুলার সূর্যগ্রহণ, এটাকে অ্যানুলার সূর্যগ্রহণও বলা হয়, অ্যানুলার সূর্যগ্রহণ। এবং এর সঙ্গে সঙ্গে এটা কোথায় কোথায় দেখা যাবে একটু বলে দিই, কারণ এটা বিশেষ করে বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চিলি এবং জিম্বাবুয়ে এবং নামিবিয়া এবং এই সব জায়গায়, এবং এই সব জায়গাতেই বিশেষ করে দেখা যাবে। এবং আর একটা জায়গা দেখা যাবে আটলান্টিকা, সাউথ জর্জিয়া, ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি, এই সব জায়গা থেকে এই কিন্তু এই সূর্যগ্রহণ বা এটাকে বলা হচ্ছে যে অ্যানুলার সূর্যগ্রহণ অফ রিং অফ ফায়ার, এটা আপনারা দেখতে পারবেন। অর্থাৎ এই নির্দিষ্ট তিথিটা, আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে বিবাহের বাধা বা জীবনে কোনো কিছু হচ্ছে না, হতাশার মধ্যে রয়েছেন, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, যাদের ক্ষেত্রে বিশেষ করে অশুভ যোগ, যেটাকে বলা হয় গুরু চণ্ডাল দোষ রয়েছে, শাপিত দোষ রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে, বা আপনার জীবনে সাকসেস যেখানে আটকে থাকছে যার জন্য, তার জন্য সঠিক প্রতিকারের জায়গা রয়েছে। বিবাহের ক্ষেত্রে যাদের সমস্যা তৈরি হচ্ছে, বিবাহিত জীবন বলুন বা বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে তাদের বলুন, বা আপনি আপনার জীবনের যে নির্দিষ্ট দিশা রয়েছে, লক্ষ্য রয়েছে, সেটা পূরণ করতে পারছেন না সেটা বলুন, বা সন্তান আসছে না বলুন, সর্বক্ষেত্রেই এই শিবরাত্রির শুভ যোগ এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যা এবং গ্রহণ যোগ, সেই অশুভ দোষকে এই নির্দিষ্ট সময় প্রতিকার প্রতিবিধানের একটা শুভ কানেকশন রয়েছে। সেই জন্য যারা মনে করছেন প্রতিকার প্রতিবিধান করবেন, বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমার চেম্বারগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনারা পেয়ে যাবেন। আর বারবার বলি,
প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। তার জন্য বহু মানুষ শেষে তারা তাদের প্রতিকার নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন আর সকলেই ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 2:30 প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা। এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো।
তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন। ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই, এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। তা সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো করছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যথা কথা নয়, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে এই স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর বিনপুর থেকে। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের কিছু কি? হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে আমাকে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে
যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল, সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে তোমার যখন তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা আমি মানতাম না, বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7.5 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না, যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা মিস করেছি। আচ্ছা এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে মানে 80% বলতে পারি, আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই ইয়ে করবেন 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেইন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো, যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই এটাই আমার বাবা। মানিকবাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর
গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।